বর্তমানে সরকারে বিএনপি রয়েছে, তাদের পথ সম্পর্কে আমাদেরকে বিব্রত করছে, বাংলাদেশের মানুষকে বিব্রত করছে। আমরা তাদেরকে আহ্বান করব যে বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। বাংলাদেশে যেন আপনারা কিংবা অন্য যে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো ঠিকাদারকে যেন কোনো ধরনের ক্যাপাসিটি চার্জ দিতে না হয়। বাংলাদেশে যেন ঋণ খেলাপি নামক ব্যবসা আর শুরু না হয়। বাংলাদেশে যেন পাচার নামক লুটপাট আর না হয়। কয়েকদিন ধরে কথা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে। এটা আমরা জানি যে রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম তাদের তত্ত্বাবধানে এটি হয়েছে এবং এটার জন্য রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে এই প্রজেক্টের যে অর্থ সেটা নেওয়া হয়েছে ঋণ সহায়তা, যার পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। এবং ইউএস ভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্প তারা তাদের পরিসংখ্যানে বলছে যে এই যে 1,20,000 কোটি টাকার প্রজেক্ট, এই প্রজেক্টটা করতে টিউলিপ সিদ্দিকীকে সামনে রেখে, একজন নেগোশিয়েটর হিসেবে রেখে, টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা, এই সিন্ডিকেট শুধু একটা প্রজেক্ট থেকে 50,000 কোটি টাকা কমিশন নিয়েছে, যেগুলো মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিদেশে বিভিন্নভাবে পাচার করে নেওয়া হয়েছে। এইভাবে বাংলাদেশে বিগত 16 বছরে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে এবং এগুলোর মধ্য দিয়ে দিন শেষে আমাদের যে প্রয়োজনীয় যে মেগা প্রজেক্টগুলো ছিল সেগুলোকেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের উপরে, দেশের উপর একটা বোঝা হিসেবে অবতারণ করা হয়েছে। ঘটনা 2, আমরা আদানি নিয়ে একটা বিশাল আলোচনা আমরা দেখেছি কিছুদিন আগে, কয়েক বছর আগে, যাকে নরেন্দ্র মোদীর কেশিয়ার বলা হয়। তো আমরা দেখলাম যে আদানির সাথে বাংলাদেশের একটা চুক্তি হলো। ভারতের বিখ্যাত সাংবাদিক পরাঞ্জয় গুহ ঠাকুরতা তিনি তার একটা লেখায় বলছেন যে এই যে চুক্তিটা হলো বাংলাদেশের সাথে আদানির, এটা যতটা না বাংলাদেশের জন্য অতি জরুরি, তার চেয়ে বেশি হচ্ছে মোদিকে খুশি করার চুক্তি, এবং তার চেয়ে বেশি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকবে, এই টিকে থাকার ফিটা আদানির মাধ্যমে মোদিকে পাঠানো হতো, যেটার আরেকটা নাম ছিল ক্যাপাসিটি চার্জ। আপনি তার বিদ্যুৎ ক্রয় করেন আর না করেন, প্রতি বছর আপনাকে $450 মিলিয়ন তাকে আপনার ক্যাপাসিটি চার্জ দিতে হতো। এবং তার চেয়ে বড় দুঃখজনক হলেও সত্য যে এটা যখন নীতি বহির্ভূত হচ্ছিল, তখন শুধুমাত্র ওই চুক্তিটা করার জন্য নীতিটার পর্যন্ত পরিবর্তন করা হয়। এইভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য ঠিকাদারদেরকে, যারা ক্ষমতায় টিকে রাখে, তাদেরকে চার্জ দেওয়া হয়েছে। আমরা যদি আরেকটা পরিসংখ্যান দেখি, ভাই একটু আগে বলেছিলেন 2009 সালে আমাদের ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকার মতো, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এবং তাদের পতন হওয়ার সময় 24 অগাস্টে বাংলাদেশের ঋণ প্রায় 18,36,000 কোটি টাকা, যেটা প্রায় 6 থেকে 6.5 গুণ বৃদ্ধি পেয়েছে এই অল্প কয়েক বছরে। এবং আমাদের বর্তমানে এই যে ঋণের বোঝা, আমরা যদি আগামীতে আর কোনো ঋণ নাও নেই, তাও এই বোঝা আমাদের শোধ করতে প্রায় 40 বছর সময় লাগবে। এবং বাংলাদেশে একটা সদ্য জন্ম নেওয়া শিশু, তার মাথায়ও প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। আরেকটা ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি, আরেকটা পরিসংখ্যান, পাচার নামক লুটপাট। আমাদের বিগত 16-17 বছরের এই ফ্যাসিস্ট রেজিম
তাদের সময়ে পাচার করেছে প্রায় 11 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে 35-40টা পদ্মা সেতু নিমিষেই বানানো যেত। যেই পদ্মা সেতু নিয়ে এত গৌরব, সেখানেও প্রায় 30-40% টাকা তারা লুটপাট করেছে। আমরা দেখলাম সেই শেখ হাসিনা গর্বের সাথে নির্লজ্জভাবে বলছে যে তার পিয়নেরই প্রায় 400 কোটি টাকা আছে। অর্থাৎ একজন পিয়ন কতটা লুটপাট করলে সে 400 কোটি টাকার মালিক হতে পারে। তাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার শুধু লন্ডনে বাড়ি ছিল 360টা। মানে আমি শুধু এই কথাটা বলি যে তার শরীরে হাড় 206টা, মৃত্যুর পর এক একটা হাড়কে, তার এক একটা বাড়িকে যদি এক একটা কবর মনে করে এক এক জায়গায় রাখা হয়, তাও অনেক বাড়ি বেঁচে যাবে। তো বাড়ি খেকো এরকম অসংখ্য তাদের মন্ত্রী ছিল, যেখানে এই এক মন্ত্রী সাইফুজ্জামানই প্রায় 10,000 কোটি টাকা পাচার করেছে। আপনি দেখবেন ভাইরা বলেছেন ব্যাংকিং খাত নিয়ে যে এক সালমান এফ রহমান প্রায় 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লুটপাট করেছে। এবং শেখ হাসিনার পরে 3-4টা মানুষ মিলে শেখ হাসিনার 3-4টা হাত হিসেবে পুরো বাংলাদেশকে এভাবে নিয়ন্ত্রণ করত, লুটপাট করত। তো আমরা যেটা এখন হয়েছে, বর্তমান সরকার থেকে শুরু করে টকশো টেবিল প্রত্যেকটা জায়গায় সমালোচনা এখন বিএনপির জায়গা থেকে যখন আমরা শুনি, তখন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি শুনি এবং সেখানে সমন্বয়কদেরকে টেনে নিয়ে আসা হয়। আমরা আমাদের জায়গা থেকে বর্তমান সরকারের সমালোচনাগুলো করি, কিন্তু আমরা যেন বিগত 16-17 বছরের যে এত বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণঅভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো, এত মানুষকে রক্ত দিতে হলো, আমরা যেন এই ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই, এগুলো যেন আমাদের আলোচনায় আসে। কারণ এটা অনেক বেশি জরুরি যে আমাদের যখন যৌক্তিক হোক অযৌক্তিক হোক তর্কটা যখন নিজেদের মধ্যে চলে আসে, তারা তখন দর্শক সারিতে বসে যারা এতদিন এই লুটপাটগুলো করেছে আরামায়েশ করে আর আমাদেরকে দেখে মজা নেয়। তো আমাদের যেমন সেগুলো সামনে রাখতে হবে, সেই খতিয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে, পাশাপাশি সেগুলো থেকে শিক্ষাও নিতে হবে। আমরা আহ্বান করব আমাদের জায়গা থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে, বর্তমানে সরকারে বিএনপি রয়েছে, তাদের সংখ্যাগরিষ্ঠতা তাদের পথ সম্পর্কে আমাদেরকে বিব্রত করছে, বাংলাদেশের মানুষকে বিব্রত করছে। আমরা তাদেরকে আহ্বান করব যে বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। বাংলাদেশে যেন আপনারা কিংবা অন্য যে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো ঠিকাদারকে যেন কোনো ধরনের ক্যাপাসিটি চার্জ দিতে না হয়। বাংলাদেশে যেন ঋণ খেলাপি নামক ব্যবসা আর শুরু না হয়। বাংলাদেশে যেন পাচার নামক লুটপাট আর না হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন গল্প শুনতাম। আজকে এনবিআর আমাদের টপিকের একটা অংশ। এনবিআরের চেয়ারম্যান নেওয়া হবে নাকি, এটার জন্য বিভিন্ন জায়গা থেকে গল্প শোনা যেত যে এ নাকি 100 কোটি টাকা দিতে রাজি, সে নাকি 120 কোটি টাকা দিতে রাজি, কেউ বলছে 150 কোটি হলেও সমস্যা নাই আমরা দিব, কিন্তু আমাদের যদি কোনোভাবে ওইখানে চেয়ারম্যানটা বসে। এখন যখন চেয়ারম্যান কে বসবে তার প্রোফাইল সম্পর্কে ওই দায়িত্বশীলরা জিজ্ঞাসা করে, তখন যিনি ওই চেয়ারম্যানের সুপারিশ করেন তিনি আবার বলেন ওই চেয়ারম্যান নাকি শতভাগ সৎ। যেই লোকটা 100 কোটি টাকা দিয়ে এনবিআরের চেয়ারম্যান হইতে চায়, সেই লোকটা কিভাবে শতভাগ সৎ হইতে পারে? এবং পরবর্তীতে ওই লোকটার থেকে আবার বিভিন্ন মাধ্যমে দায়িত্বশীলদের কাছে উত্তর যায় যে সেই লোকটার 1 টাকা দেওয়ারও সামর্থ্য নাই। অন্য কিছু মানুষ 100 কোটি টাকা দিয়ে সেই লোকটা ভালো দেখে তাকে সেখানে বসাইতে চায়। তাহলে একবার চিন্তা করেন যে ওই মানুষটাকে যারা
এই টাকাটা দিয়ে বা ইনভেস্ট করে সেখানে বসাবে, তারা সেখান থেকে দেশের মানুষের রাজস্বের কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে, দেশকে বঞ্চিত করবে। তো আমাদের এই ধরনের মধ্যবর্তী কিছু দালাল আছে, এই দালালদের থেকে দেশটাকে মুক্ত করাটা খুবই জরুরি। হাসনাত একটু আগে বলেছে এই যে আন্ডার টেবিল নেগোসিয়েশন, এভাবেই এই আন্ডার টেবিল নেগোসিয়েশনগুলো হয়। ভাইরা যেটা একটু আগে বললেন এখানে, যে বাংলাদেশের যতটুকু রাজস্ব প্রয়োজন তার ধারে কাছেও যখন হয় না, তখন সরকারকে 2 মাস যেতে না যেতেই 50,000 কোটি টাকা ঋণ নিতে হয়। তো আমরা আমাদের জায়গা থেকে দিন শেষে আহ্বান করব যে আমাদের এই সামগ্রিক একটা সংস্কার দরকার। আমরা গ্রামে দেখি 16 থেকে 20 গ্রেডের একটা চাকুরির জন্য, একটা পিয়ন পোস্টের চাকুরির জন্য মানুষ নিজের ভিটা বাড়ি বন্ধক দিয়ে 10-15 লাখ টাকা ঘুষ দিতে রাজি থাকে, কিন্তু একজন পিয়ন তার ওই বেতন দিয়ে কোনোদিন তার সংসার ভালোভাবে চালাইতে পারবে না। তার মানে ওই 10-15 হাজার টাকা তার মূল লক্ষ্য না, তার মূল লক্ষ্য ওই পদটাকে ব্যবহার করে অসৎ উপায়ে আরও টাকা উপার্জন করা, যেখানে মানুষদেরকে জিম্মি করা হয়, যেখানে অনেক মানুষের সাথে বৈষম্য হয়, অনেক মানুষের সাথে অন্যায় হয়, যেখানে মানুষ তার ন্যায্য অধিকারটা পায় না। তো সামগ্রিকভাবে আমরা একটা চক্রের মধ্যে, দুষ্টু চক্রের মধ্যে ঢুকে গিয়েছি। আমাদের এটা থেকে মুক্তি প্রয়োজন। এটাতে যেমন আমাদের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, আমলাদের এগিয়ে আসতে হবে। সবার আগে যারা এই পলিসি মেকার, যারা আজকে আমাদের এই সরকার চালাচ্ছেন, যারা ক্ষমতায় থাকেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদের যদি সদিচ্ছা থাকে, আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকেই আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। পরিশেষে শুধু এটুকুই বলতে চাই যে এই বিএনপি সরকার কিংবা বর্তমান সরকার, আমরা তাদেরকে চাই তারা তাদের জায়গা থেকে যেন আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নেতৃত্বটা, যার সবচেয়ে ক্রুশিয়াল সময় আগামী 5 বছর, তারা যেহেতু সরকারে আছে, তারা যেন এই নেতৃত্বটা নেয়, নেতৃত্বটা দেয়। তারা যেন এটা মনে রাখে যে তারা যত অপচেষ্টাই করুক না কেন, তাদেরকে যতজন যতভাবে প্রভাবিত করুক না কেন, কিংবা তাদেরই যতভাবে এটাকে ভিন্ন খাতে নেয়ার ইচ্ছা থাকুক না কেন, তারা চাইলেও এটা আগামীতে করতে পারবে না, আমরা করতে দিব না। এবং আমরা সবাই মিলে যদি আমাদের কণ্ঠটাকে জারি রাখি, আমরা সবাই মিলে যদি আমাদের কাজটুকু করে যাই, আমাদের প্রতিবাদ ওই সংসদ থেকে রাজপথে আমরা যদি জারি রাখতে পারি, বাংলাদেশে আগামীর কোনো সরকার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, আমাদের কাউকে আর বিপথে নিতে পারবে না ইনশাআল্লাহ।